আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশ সীমান্তে এবার ভয়ানক ঘটনা। ত্রিপুরা বর্ডারে এবার বিএসএফ কে লক্ষ্য করে গুলি চালানো হলো বাংলাদেশের পক্ষ থেকে এবং এর ফলে একজন বিএসএফ জওয়ান খুব বাজেভাবে আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। আপনারা তার ছবি দেখতে পাচ্ছেন যে গুলিটি তার বাঁ কাঁধে এবং হাতের সংযোগস্থলে লাগে এবং কারা এই গুলি চালালো এবং এই গুলি চালানোর পিছনে এক্সাক্ট রিজনটা কি তা কিন্তু সরকারিভাবে এখনো বিএসএফ এর পক্ষ থেকে জানা যায়নি। তবে এগুলি বাংলাদেশের দিক থেকে এসছে এবং বিএসএফ কে লক্ষ্য করে এই গুলি চালানো হয়েছে তা কিন্তু এক প্রকার নিশ্চিত, এবং ভারতের সেনাবাহিনীরা এটাকে কনফার্ম করেছেন। আজকে ভয়াবহ ঘটনা ঘটে সকাল 10টায় এবং এই ঘটনা ঘটেছে মহেশপুর বর্ডারের কাছে। মহেশপুর বর্ডার এবং ধর্মনগর সাব ডিভিশনের কাছে যখন 97 নম্বর ব্যাটালিয়নের সদস্য বিএসএফ জওয়ান বিপিন কুমার, যার বয়স 35, তিনি যখন টহল দিচ্ছিলেন তখন তার গায়ে আচমকা একটি গুলি লাগে। মনে করা হচ্ছে চোরা শিকারকারীরা কিংবা অনুপ্রবেশকারীরা বাংলাদেশের দিক থেকে গুলিটি চালিয়েছে। সাধারণত এই এলাকায় গুলি কেন চালানো হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর এর আগেও এই বিষয়ে প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল বিএসএফ জওয়ানদের ভয় দেখানোর জন্যই এই গুলি বাংলাদেশের পক্ষ থেকে চালানো হয়েছে। এবং বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে বারবার যে অভিযোগ করা হয়েছে যে এই যে চোরা শিকারকারী কিংবা অনুপ্রবেশকারী কিংবা পাচারকারী কিংবা বিভিন্ন ইলিগাল অ্যাক্টিভিটিস্ট যারা এই এলাকায় আছেন তাদেরকে প্রত্যক্ষ মদত করে বিজিবি। কারণ বর্ডার গার্ড অফ বাংলাদেশ যদি অ্যালাউ না করতো তাহলে বন্দুক নিয়ে কেউ অন্তত সীমান্তে পৌঁছাতে পারতো না। এই যে নেক্সাস, এই নেক্সাস দিনের পর দিন বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফ এর বিপক্ষে একাধিক ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল এবং আজকে দেখুন সেই ষড়যন্ত্র কার্যত ফাঁস হয়ে গেল যখন এই গুলিটি এক বিএসএফ জওয়ানের বা কাঁধে লাগে। ঘটনাস্থলে তিনি মূর্ছা যান, তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার সাময়িকভাবে তার রক্তপাত যে জায়গাটিতে হচ্ছিল সেই জায়গাটিকে বন্ধ করলেও তিনি এখনই আউট অফ ডেঞ্জার নন এবং তার চিকিৎসা চলছে, তা কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে। সকাল 10টার সময় কিভাবে এই ঘটনা ঘটলো সেটাও কিন্তু একটি বড় প্রশ্ন। এক্ষেত্রে বিভিন্ন সোর্স বলছে যে কুয়াশাজনিত কারণ কিন্তু একটা বড় বিপত্তির কারণ, অর্থাৎ এই কুয়াশাজনিত কারণটার অ্যাডভান্টেজ এই চোরা শিকারকারীরা, বিজিবি এবং অনুপ্রবেশকারীরা নেওয়ার চেষ্টা করছে। প্রসঙ্গত এই কুয়াশার জন্য কালকে আরো একটি ঘটনা কিন্তু আমরা ভারতবর্ষে দেখেছি। আমি আপনাদের সেই তথ্য এর আগে তুলে ধরেছি, আজকে আরেকবার দেখাচ্ছি যে কিভাবে কোচবিহার সীমান্তে এক বিএসএফ জওয়ানকে টেনে হিচড়ে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেও কিন্তু একই রকম ঘটনা আমরা দেখেছিলাম কুয়াশার জন্য যখন ভিজিবিলিটি কম থাকে তখন অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে ভারতে ঢুকে আসে এবং তাকে যখন বাধা দেওয়ার চেষ্টা করা হয় তখন এই অনুপ্রবেশকারীদের যে গ্যাং থাকে সেই গ্যাং বিএসএফ জওয়ানকে ঘিরে নেয় এবং টানতে টানতে তাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। আর এক্ষেত্রেও দেখুন সেই কুয়াশার কারণটাকে কাজে লাগিয়ে বিএসএফ এর উপর সরাসরি আঘাত নয়, এক্ষেত্রে কিন্তু গুলি চালানো হয়েছে, যা কিন্তু নিঃসন্দেহে ভয়ঙ্কর এক প্রবণতা। আমরা শেষ 1 বছর ধরে কি কি দেখেছি? আমরা দেখেছি মিজোরাম, মণিপুর বা সেভেন সিস্টার্স এরিয়াতে এই যে অনুপ্রবেশকারীরা আছে তারা কাঠারি, কুঠার, পাথর, ইট বিভিন্ন কিছু নিয়ে বিএসএফ জওয়ানদের উপর ঝাঁপিয়ে পড়তেন। কখনো আবার এটাও দেখেছি যে বিএসএফ জওয়ানদের তারা টেনে হিচড়ে ওদেশে নিয়ে যেতেন এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের উপর বিভিন্ন রকম আচরণ করা হতো বাংলাদেশিদের পক্ষ থেকে এবং মোহাম্মদ ইউনূস সরকার এটাকে এন্ডোর্স করতেন এই অর্থে যে বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হতো যে বিএসএফ কে পিঠ দেখানোর দিন শেষ, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, বিএসএফ এর দাদাগিরি মানব না, এই ধরনের একাধিক স্টেটমেন্ট দিয়ে তারা বাংলাদেশিদের উস্কাতেন। এবার আমরা সরাসরি গুলি চালানোর ঘটনা দেখলাম, যা কিন্তু এর আগে অন্তত শেষ 1 থেকে 1.5 বছরে দেখা যায়নি। প্রশ্ন যদি তুলতে হয় অনেক প্রশ্ন ওঠে যে অনুপ্রবেশকারীদের হাতে বন্দুক কোথা দিয়ে এলো, কিভাবে বন্দুক দিল, কে দিল বন্দুকটি এবং কোন রাইফেল থেকে গুলি 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 ছোড়া হয়েছে? বিজিবি কি কিছুই জানতো না? যদি না জানতো তাহলে বিজিবি কি এর দায় স্বীকার করবে? বাংলাদেশ সরকার কি এই গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করবে যে বাংলাদেশের একজন নাগরিক গুলি চালিয়ে দিচ্ছেন বিএসএফ কে লক্ষ্য করে এবং বাংলাদেশ সরকার মুখে কুলু পাটবে? সেটাকে কি মেনে নেবে ইন্ডিয়া, ভারত? প্রশ্ন কিন্তু অনেক জায়গা থেকে অনেক রকম উঠতে পারে। মোহাম্মদ ইউনূস সরকার এই অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে শেষ 1 বছর ধরে আন্তর্জাতিক স্তরে বাজার গরম করে গেছেন। বারবার তিনি একাধিক স্টেটমেন্ট দিয়ে বলেছেন সীমান্তে বিএসএফ দাদাগিরি করছে
নিরীহ বাংলাদেশিদের উপর অত্যাচার করছে। এবং দুদিন আগে সিলেটেও যখন দুজন বাংলাদেশিকে হত্যা করা হয়, শেষ করা হয়, তখন মোহাম্মদ ইউনূস সরকারও কিন্তু একই রকম স্টেটমেন্ট বিভিন্ন জায়গায় দিয়েছেন। ভারতের দিক থেকে এক্ষেত্রে পরিষ্কার যে জাতীয় সুরক্ষা আগে, তোমরা অনুপ্রবেশকারী তোমাদের দেশেই আটকে দাও, বর্ডার অব্দি পাঠানোর মতো জায়গা তোমরা কেন রাখছো? মোহাম্মদ ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনে ভারতের এই দাদাগিরির বিপক্ষে বারবার সরব হন, কিন্তু এক্ষেত্রে বিএসএফ কর্মীদের গায়ে গুলি লাগানো হবে, গুলি ছোড়া হবে বা হত্যা করার চেষ্টা করবে, এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কি কমেন্ট আসে তা দেখার জন্য আমি অন্তত উদ্গ্রীব। ভারতের পক্ষ থেকে অফিসিয়াল কোনো বিবৃতি এখনো অব্দি আসেনি, তবে ভারত কিন্তু এই ঘটনাকে কোনোভাবে হালকাভাবে নেবে না। ভারত কিন্তু জোরালো সওয়াল করবেই, এটা কিন্তু আপনারা সকলে জেনে রাখবেন। এবং ভারত যখন পাল্টা দেবে, তা কিন্তু অন্য অনেকের থেকে ভয়ঙ্কর কোনো একটা জিনিস সীমান্তে হবে, কারণ বিএসএফ এর উপর গুলি কেউ চালিয়ে চলে যাবে এবং ভারতের স্বরাষ্ট্র দপ্তর এটাকে সহ্য করবে, এই দৈন্যতা ভারতবর্ষের অন্তত নেই। পাকিস্তান চেষ্টা করেছিল একসময়, পাকিস্তানের ঘরে ঢুকে 9টি জঙ্গি ঘাঁটি, 11টা মিলিটারি বেস তছনছ করে দিয়েছে ভারতের সেনাবাহিনী। আর সেখানে কোথাকার কোন অনুপ্রবেশকারী, চোরা শিকারী, চোরা পাচারকারী, ইল্লিগাল একাধিক অ্যাক্টিভিস্ট তারা ভারতের সেনাবাহিনীর উপর আক্রমণ করবে, গুলি ছুড়বে, তা ভারত মেনে নেবে? আমার মনে হয় বিষয়টি এতটা সহজ নয়। ভারতের করা জবাব দেবে, এবং যে জবাব দেবে তা সহ্য করার ক্ষমতা মোহাম্মদ ইউনূস কিংবা বিজেপির আছে বলে আমার মনে হয় না। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। আসলে বাংলাদেশ আজকে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে খারাপ একটি সময় অতিক্রম করছে। 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম বিদেশিদের বিরুদ্ধে, আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তানি দখলদারদের বিরুদ্ধে, এবং আমাদের সেই যুদ্ধের একটা গন্তব্য ছিল, সেখানে একটা গতি ছিল, একটা নীতি ছিল, একটা আদর্শ ছিল। সেই নীতি, আদর্শ, গতি এবং গন্তব্য দিয়ে আমরা 1971-এর 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ করে একটি স্বাধীন দেশ তৈরি করেছিলাম। সেই স্বাধীন স্বদেশ তৈরির ক্ষেত্রে আমাদের যে সহযাত্রী ছিলেন, তারা ছিলেন ভারতীয় উপমহাদেশ, অর্থাৎ ভারত মহাদেশ, অর্থাৎ ভারত আমাদেরকে অস্ত্র দিয়েছে, অন্ন দিয়েছে, ট্রেনিং দিয়েছে, নিজেদের সীমান্ত খুলে দিয়ে নিজের দেশে আশ্রয় দিয়েছে। শুধু কি তাই, 1 কোটি মানুষ 1971 সালে ভারতে আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছিল জীবন বাঁচানোর জন্য, সম্ভ্রম বাঁচানোর জন্য, শিশুদের জীবন রক্ষা করার জন্য, বৃদ্ধদের জীবন রক্ষা করার জন্য। সেই ভারত উদারভাবে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছিল। পৃথিবীর নানা দেশে ডিপ্লোমেসির মাধ্যমে বাংলাদেশের জন্য জনমত তৈরি করেছে। পৃথিবীর নানা দেশ থেকে অস্ত্র সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদেরকে দিয়েছে, গেরিলাদেরকে দিয়েছে। সেই ভারত গত 53 বছরে বাংলাদেশের একটি কণা মাটিও দখল করার চেষ্টা করেনি এবং দখল করেনি। উপরন্তু ভারতের সাথে 74 সালে ইন্দিরা মুজিব একটি চুক্তি হয়েছিল যে সীমান্তে যে ছিটমহল আছে সেই ছিটমহলগুলোর বিনিময়ের জন্য। 54 বছরের মধ্যে 50 বছর কেটে গেলেও এই চুক্তিটি বাস্তবায়িত হচ্ছিল না। পরবর্তীতে এই মোদী সরকার শেখ হাসিনার সাথে এই সমঝোতা করে সেই চুক্তিটি বাস্তবায়িত হলো। ভারত তার 1500 হেক্টর জায়গা বাংলাদেশকে বেশি ছেড়ে দিয়েছে, দিয়ে এই সমস্যার সমাধান করেছে। শুধু কি তাই, হার্ডিঞ্জ ব্রিজের নিচ দিয়ে তখন ট্রাক চলতো, গঙ্গার বুকে পানি নেই, সেই পানির জন্য যে হাহাকার। আমরা বিএনপিকে, বাসানির দলকে, ওই মামুনুল হকের বাপকে দেখেছি পারাক্ষা অভিমুখে লং মার্চ করে, কিন্তু পানি আর আসে না। শেখ হাসিনা এসে ভারতের সাথে বন্ধুত্বের ভিত্তিতে একটি চুক্তি করলেন, গঙ্গার পানি চুক্তি। সেই গঙ্গার পানি চুক্তিটি 2026 সালের সেপ্টেম্বর মাসে শেষ হয়ে যাবে। মনে হচ্ছে আজকের দিনে যে অবস্থা, গঙ্গা আবার শুকিয়ে কাঠ হয়ে যাবে, চৌচির হয়ে যাবে গঙ্গার তলদেশ। কারণ ভারত গঙ্গা চুক্তি আর নবায়ন করবে না। কেন করবে না? কারণ শত্রু রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ এখন 3 নম্বরে। তাহলে আপনি আসুন, দেখুন যে বাংলাদেশের ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে। যে ভারত 1971 সালে আমাদেরকে সহযোগিতা করেছে, গঙ্গার পানি চুক্তি করেছে, যেই ভারত আমাদের সীমান্ত সমস্যার সমাধান করে দিয়েছে, ভারতের সাথে তালপট্টি অঞ্চলে আমাদের 25,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমানা নিয়ে ডিসপিউট ছিল, সেটা ভারতের দখলে ছিল। আরবিট্রেশনের মাধ্যমে শেখ হাসিনার সাথে পরামর্শ করে মোদি সেটারও সমাধান করে দিলেন। সেখানে বাংলাদেশ পেল 21,500, ভারত পেল 4,500। না সরি, বাংলাদেশ পেল 20,500 আর ভারত পেল 4,500 বর্গ কিলোমিটার। তারপর সমাধান হলো।
আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর, আওয়ামী লীগের সরকারের পরাজয় হওয়ার পর, মৌলবাদী সন্ত্রাস যখন বাংলাদেশটাকে দখল করলো, মৌলবাদের গডফাদার ডক্টর ইউনূস যখন বাংলাদেশের ক্ষমতায় বসলো, বাংলাদেশকে বিক্রি করার যে নীল নকশা নিয়ে ডক্টর ইউনূস বাংলাদেশে ঢুকলো, সেই নীল নকশা ধীরে 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 বাংলাদেশকে গায়েল করতে শুরু করলো। এখন বাংলাদেশ তার বন্দরটি দিয়ে দিল আমেরিকাকে, আরেকটি বন্দরের দায়িত্ব দিয়ে দিল এই ডেনমার্ককে। আমাদের সমুদ্র সীমা এখন আর আমাদের হাতে নেই, বিন্দেশি বেনিয়াদের হাতে চলে গেছে বাংলাদেশের সমুদ্র সীমা। বাংলাদেশ এখন একটি বঙ্গুর রাষ্ট্র। এই বঙ্গুর রাষ্ট্রে আজকে প্রথম আলো ভাঙে, কালকে অমুকের বাড়ি ভাঙে, পরশুদিন অমুকের বিজনেস ভাঙে। এইভাবে করতে করতে বাংলাদেশটি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। ভারতকে হুমকি দেওয়া হচ্ছে, কূটনীতিক সমস্ত শিষ্টাচারকে লঙ্ঘন করে বলা হচ্ছে ভারতের 7 সিস্টারকে দখল করা হবে। ভারতের গতকাল থেকে, গত দুদিন থেকে ভারতীয় হাইকমিশনে হামলা হচ্ছে, ভারতীয় দূতাবাসগুলোতে আক্রান্ত হচ্ছে, মানুষকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, আর্মি পুলিশ দিয়েও থামানো যাচ্ছে না। এই লাল বদরেরা কারা? 1971 সালের আল বদররা নাম বদলিয়ে এখন লাল বদর হয়েছে। সেই লাল বদরদের সর্দারদের একজন ছিল হাদি, যিনি ইতিমধ্যে পরলোক গমন করেছেন। তার বিদায়ী আত্মার শান্তি কামনা করতে গিয়ে আগুন জ্বালানো হচ্ছে, রাস্তাঘাট ভাঙা হচ্ছে, 32 নাম্বারের ভাঙা বাড়িতে আবার বুলডেজার চালানো হচ্ছে। এমনি করে এইভাবে যেই বাংলাদেশকে আপনারা দেখছেন, ভারতকে এত বড় প্রতিবেশীকে যেই চ্যালেঞ্জ আপনারা ছুড়ে দিচ্ছেন, এর ফলাফল কি হবে? ভারত তার স্ট্র্যাটেজি ঠিক করছে। ভারত স্ট্র্যাটেজি ঠিক করছে বাংলাদেশকে পুরোটা নিয়ে নিবে নাকি প্যারালাইজড করে দিবে। আপনারা ভাবছেন ভারতের কোনো ক্ষমতা নেই? না, ভারত তো খিস্তি খেউর করবে না। ভারত তো আপনার মতো রাস্তার বস্তির ছেলেমেয়েদের মতো হাহাকার এরকম মানে গালিগালাজে লিপ্ত থাকবে না। ভারতের যে কাজ, আপনারা সেটা যদি দেখেন, সেটা যদি ঘটে যায়, এই বাংলাদেশটি আর থাকবে না। আপনারা জানেন আমাদের সেনাপ্রধান বলেছিল, আপনারা যদি ঠিক না হন এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকবে না। তার এই কথাটি, তিনি কিন্তু সেনাবাহিনীর প্রধান, এটা সিগনিফিকেন্স কোথায় একটু খোঁজ করে দেখেন। ভারত বাংলাদেশের চারপাশে তার সেনা উপস্থিতি 10 গুণ বাড়িয়ে দিয়েছে। যেই কোনো সময় ভারতীয় সেনারা তাদের প্রয়োজনীয় জায়গায় আঘাত হানতে পারে। আপনি কি করবেন? ভারত আক্রমণ করবেন? করেন, দেখি ভারত আক্রমণ করেন। আপনি ভারত আক্রমণ করতে পারবেন না। আপনারা পারবেন বাংলাদেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগাতে। এই 18 কোটির মানুষের মধ্যে 9 কোটি মানুষ নিহত হবে। এই 9 কোটি মানুষের লাশের গন্তে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে মানুষ বসবাস করতে পারবে না। এই হায়নারা বাংলাদেশে এই শুয়োরদের হাতে ক্ষমতা যাওয়ার পর শুয়োররা যেভাবে আস্ফালন শুরু করেছে বাংলাদেশে, এই বাংলাদেশটিকে একটি জাহান্নাম না বানিয়ে তা ছাড়বে না। ভারত অনেক চেষ্টা করেছে, মানে অনেক নমনীয় থেকেছে। কারণ ভারত মনে করেছে বাংলাদেশ একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র, তার রাষ্ট্রের সমস্যা তারা সমাধান করবে। আমরা প্রতিবেশী রাষ্ট্র, আমরা উদ্বিগ্ন, আমাদের ইন্টারেস্ট আছে, আমাদের সম্পর্ক আছে, কিন্তু বাংলাদেশের সমস্যা বাংলাদেশে সমাধান করুক। কিন্তু বাংলাদেশ তার সমস্যাটাকে ভারত পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখেন, তারেক রহমান 17 বছর কিন্তু লন্ডনে নির্বাসনে ছিলেন। ওই লন্ডনে নির্বাসনে থাকা অবস্থায় বাংলাদেশের কেউ তো লন্ডন আক্রমণের কথা বলেনি, কেউ তো লন্ডনে এসে এই তারেক রহমানকে নিয়ে যাওয়ার জন্য বলেনি। শেখ হাসিনা কিন্তু আগেও ভারতে নির্বাসিত ছিলেন দীর্ঘদিন, কই তখন তো জিয়াউর রহমান যাইয়া ভারত আক্রমণের কথা বলেনি। কিন্তু আজকে কেন হচ্ছে? আজকে আপনাদেরকে বুঝতে হবে, বাংলাদেশটাকে একটা যুদ্ধক্ষেত্র বানানোর চেষ্টা চলছে। সেখানে ভারতকেও যুদ্ধে অংশগ্রহণ করানোর চেষ্টা চলছে। চায়না এবং পাকিস্তান ইন্ধন দিচ্ছে, আমেরিকা খুব দূরে বসে মিটমিট করে হাসছে। তাদের কথা হচ্ছে অস্ত্র বিক্রি করতে হলে তো একটি যুদ্ধক্ষেত্র লাগবে, আর সেই যুদ্ধক্ষেত্রে অস্ত্র বিক্রি করবে আমেরিকা এবং চায়না। আর আপনি যা উৎপাদন করবেন, যা পাবেন, বিদেশিদের কাছে খণ্ড খণ্ড রাষ্ট্র বিক্রি করবেন, সেখান থেকে যে টাকা পাবেন সেই টাকা দিয়ে অস্ত্র কিনে যুদ্ধ করবেন। এই যুদ্ধ কতদিন চালাবেন, কতদিন চলবে যুদ্ধ আমরা জানি না, কিন্তু আমাদের সোনার বাংলা ধ্বংস হয়ে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসকে অনিবার্য করে যারা তুলছে তারা হচ্ছে মৌলবাদী শ্রেণীর মানুষ, হাদিদের মতো নর্দমার কীট। এই নর্দমার কীটেরা নিজেরাও মরবে, দেশটাকেও ধ্বংস করবে। হাদি মারা গেছে, হাদির সাথে
তার বান্ধবীও মারা গেছে। আরো কতজন মারা যায় আমরা জানি না, কিন্তু এদের মৃত্যু, এদের রক্ত এই দেশে শান্তি বয়ে আনবে না। কারণ এইসব পশুদের রক্ত দেশকে পবিত্র করবে না, অপবিত্র করবে। এই অপবিত্র ভূমিতে আরো বেজন্মার জন্ম হবে, সেই বেজন্মারা এই দেশটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ভারত আমাদের বড় প্রতিবেশী। আজকে যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করার চেষ্টা করে, বঙ্গোপসাগরের লোনা জলে ঝাঁপ দেওয়া ছাড়া বাংলাদেশের এই মৌলবাদী, এই ধর্মাশ্রয়ী সাম্প্রদায়িক জঙ্গিদের আর কোনো পথ খোলা থাকবে না। পাকিস্তান তাদেরকে নিতে হেলিকপ্টার পাঠাবে না, উড়োজাহাজ পাঠাবে না, কারণ ভারতের সীমারেখার উপর দিয়ে ভারত কোনো বিমানকে যেতে দেবে না তখন। আসুন, বাংলাদেশ আমাদের দেশ, 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, 2.5 লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, 1 কোটি মানুষের দেশান্তরিত হওয়ার বিনিময়ে অর্জিত বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের অক্লান্ত শ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এর স্বাধীনতাকে আমরা রক্ষা করি, এই মানুষদের জীবনকে আমরা রক্ষা করি। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে বাগো, রাত পোয়াবে তবে। আপনারা জেগে উঠুন, যারা শান্তিপ্রিয় মানুষ, যারা কবিতা ভালোবাসেন, যারা সংস্কৃতিকে ভালোবাসেন, যারা মানবতা বোধকে ভালোবাসেন, যারা নিজেকে ভালোবাসেন, যারা তার রাষ্ট্রকে ভালোবাসেন, তারা যদি জেগে না ওঠেন, তাহলে এই সন্ত্রাসী, এই মৌলবাদী, এই সাম্প্রদায়িক শক্তি আপনার দেশটাকে গিলে খেয়ে ফেলবে। তো হ্যালো বাংলা খবর চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য কয়েকটা খবর নিয়ে এলাম, খুব গুরুত্বপূর্ণ খবর। কি থাকছে এই ভিডিওতে আলোচনা, তা হচ্ছে আব্রাহাম লিঙ্কন বলে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার পৌঁছে গেছে একেবারে ইরানের কাছাকাছি। যখন তখন যুদ্ধ শুরু হতে পারে আমেরিকার সঙ্গে, সেরকমটাই জানা যাচ্ছে। এছাড়া মায়ানমারের সাথে যুদ্ধ কিন্তু হতে পারে, বাংলাদেশের পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। থাকছে সেই নিয়ে প্রতিবেদন, এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাই, সেটাই আজকের এই খবরের শুরু। পার্বত্য চট্টগ্রামে ভয়ঙ্কর বিপদে বাংলাদেশ। কেন জানেন? সেই সংলগ্ন রাখাইন অঞ্চলে যে আরাকান আর্মি, আপনারা সবাই জানেন আরাকান আর্মির কথা। এই আরাকান আর্মিতে যোগ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম, যা বাংলাদেশে অবস্থিত, সেখানকার পাহাড়ি যুবকরা, এবং তারা আরাকান আর্মির থেকে ট্রেনিং নিচ্ছে এবং তারা যুদ্ধ করছে রীতিমতো মায়ানমারের সেনাবাহিনীর সাথে। সবথেকে ভয়ঙ্কর ব্যাপার, তারা আবার আরাকান আর্মির ড্রেস পরেই প্রবেশ করছে বাংলাদেশের ভূখণ্ডে। পার্বত্য চট্টগ্রাম এক প্রকার পুরো বারুদের উপর দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে যা খুশি তাই হয়ে যেতে পারে। কয়েকদিন আগে মায়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে বাংলাদেশের একদম ছোট্ট একটি বাচ্চার মৃত্যু হয়েছিল। খুব দুঃখজনক ঘটনা। কিন্তু তার থেকেও আরও ভয়ঙ্কর পরিস্থিতি হবে যখন এই রাখাইন অঞ্চলের আরাকান আর্মির সঙ্গে যুক্ত পার্বত্য চট্টগ্রামের সেখানকার যুবকরা মিলে গিয়ে তারা পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে রাখাইনের সঙ্গে জুড়ে দিতে চাইবে। সেই সময় কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে। যে কোনো সময় এই ঘটনা ঘটে যেতে পারে। চট্টগ্রাম অঞ্চল একেবারেই বাংলাদেশের জন্য নিশ্চিন্ত নয়। এই ইনফরমেশান আমরা কিন্তু পেয়েছি, আপনাদের সেই বিষয় অবগত করলাম। এবার আসি, এই যে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের একটা কনফ্লিক্ট শুরু হয়েছে, তাই নিয়ে একটা প্রতিবেদন আপনাদের জন্য রইল, শুনে নিন। বাংলাদেশ মায়ানমার সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। পরিস্থিতি এতটাই ঘোরালো যে সামরিক সংঘাতের আশঙ্কাও ঘনীভূত হচ্ছে। মায়ানমারের অভিযোগ, বাংলাদেশের মাটি ব্যবহার করে দেশের বিদ্রোহী গোষ্ঠীগুলি তাদের সেনাবাহিনীর উপরে হামলা চালিয়েছে। বারবার বলা সত্ত্বেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কোনো পদক্ষেপ করছে না। দুদেশের এই সম্পর্কের অবনতি সূত্রপাত হয়েছিল দিন 10-15 আগে একটি ঘটনাকে কেন্দ্র করে।
মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এবং কয়েকটি সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী মিলে বাংলাদেশ লাগোয়া এলাকায় মায়ানমার সেনাবাহিনীর উপরে ড্রোন হামলা চালায়। মায়ানমারের জুন্টা সরকারের অভিযোগ, বাংলাদেশের মাটি ব্যবহার করেই ওই হামলা চালানো হয়েছে। তাতে মায়ানমার সেনাবাহিনীর বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন। এর প্রেক্ষিতে মায়ানমারের জুন্টা সরকার নেপিদোতে অবস্থিত বাংলাদেশ মিশনকে তলব করে এবং তীব্র প্রতিবাদ জানায় এবং সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার দাবি তোলে। বিষয়টি বিদেশ মন্ত্রকের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকেও অবহিত করা হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছিল। সূত্রের খবর, ঢাকার থেকে সন্তোষজনক জবাব না পাওয়ায় মায়ানমার বাংলাদেশ ভূখণ্ডে সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনা করছে। বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে বিমান হামলার পরিকল্পনা রয়েছে। সূত্রের খবর, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর মায়ানমারের সশস্ত্র বাহিনী বাংলাদেশ ভূখণ্ডের ভিতরে সামরিক অভিযান শুরু করতে পারে। দিন দুয়েক আগে ভারত বাংলাদেশে হাইকমিশন সহ বিভিন্ন কেন্দ্রে কর্মরত আধিকারিকদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছিল, জানিয়েছিল সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে ওই সিদ্ধান্ত। অনেকেই মনে করছেন বাংলাদেশ মায়ানমার সংঘাতের সম্ভাবনা ঘনীভূত হতেই ওই পদক্ষেপ করেছে নয়াদিল্লি। তার মানে ওই যে আমরা ভাবছিলাম ভারত আক্রমণ করবে কিনা বাংলাদেশে, এখন বোঝা যাচ্ছে যে ভারতের কাছে ইনফরমেশান ছিল মায়ানমার যে কোনো সময় বাংলাদেশে আঘাত হানতে পারে এবং কক্সবাজার, চট্টগ্রাম অঞ্চলে তারাও কিন্তু তাদের যে যুদ্ধবিমান, সেই যুদ্ধবিমান পাঠিয়ে তারা যখন তখন ভয়ানক আঘাত হানতে পারে, সেই রকমই ইনফরমেশান এসছে আব্রাহাম লিঙ্কন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যেটি একটি সামরিক যুদ্ধজাহাজ এবং এয়ারক্রাফট ক্যারিয়ার, তার সঙ্গে যে প্রচুর নৌবহর রয়েছে তা নিয়ে দক্ষিণ চীন সাগর থেকে পৌঁছে গিয়েছে একেবারে ইরানের কাছাকাছি। একটা সময় মনে করা হচ্ছিল হয়তো যুদ্ধ হবে না, কিন্তু যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী 72 ঘন্টা খুব ক্রুশিয়াল, আমরা লক্ষ্য রাখবো সেই বিষয়। তবে তার আগে এই প্রতিবেদনটা আপনাদের জন্য। যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে আমেরিকা। জানা গিয়েছে মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী ও যুদ্ধ বিমান সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম নতুন করে বহাল করেছে ওয়াশিংটন। ইসরায়েল একটি আকস্মিক যুদ্ধেরও প্রস্তুতি নিচ্ছে। এদিকে ইরান সতর্ক করে দিয়েছে কোনো ধরনের হামলারই পরিণাম হবে ভয়াবহ। পুরো অঞ্চলটাই এক বৃহত্তর সামরিক সংঘাতে জড়িয়ে পড়বে। যদিও ট্রাম্পের থেকে এখনও কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বেশ কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে আমেরিকা তার সেন্ট্রাল কমান্ডকে মানে সেন্টকম শক্তিশালী করছে। এই নেতৃত্বই মধ্যপ্রাচ্যের অভিযানগুলির তত্ত্বাবধায়ক হবে। তারই অংশ হিসাবে যুদ্ধবিমান F-15E এবং যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ইরানের কাছাকাছি নিয়ে আসা হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে তার বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও জোরদার করেছে আমেরিকা। ফলে বাতাসে অনেকেই বারুদের গন্ধ পাচ্ছে। মনে করা হচ্ছিল যুদ্ধের মেঘ কেটে গিয়েছে। সরকার বিরোধী আন্দোলনে নামা 800-র বেশি বিদ্রোহীর মৃত্যুদণ্ড ঘোষণা করেও তা রদ করেছিল তেহরান। এরপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। মনে করা হচ্ছিল এবার বোধহয় চূড়ান্ত পদক্ষেপের থেকে সরে আসবে আমেরিকা। এখানেই শেষ নয়। গত বুধবার সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখার সময়ও তিনি বলেছিলেন, আশা করা হচ্ছে মৃত্যুদণ্ড রদের সিদ্ধান্তটা স্থায়ী হতে চলেছে। ফলে সম্ভবত ইরানের সঙ্গে যুদ্ধের প্রয়োজন পড়বে না। কিন্তু ফের বদলাচ্ছে পরিস্থিতি। মধ্যপ্রাচ্যের আকাশে ঘন হচ্ছে যুদ্ধের মেঘ। ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ খামেনির বিরুদ্ধে গড়ে ওঠা বিক্ষোভ দমনে তেহরানের ভূমিকার বিরুদ্ধে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপের হুমকিও দিয়েছিলেন, জানিয়েছিলেন পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে আমেরিকাকে আসরে নামতেই হবে। শোনা যাচ্ছিল যুদ্ধের মেঘ ঘনাতে শুরু করেছে, কিন্তু বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের বিরতি বিষয়টিকে অন্য চেহারা দিয়েছে বলেই মনে করেছিল ওয়াকিবহাল মহল। যদিও এবার ফের বদলাতে শুরু করেছে ছবিটা। সত্যি আমেরিকা ইরানে আক্রমণ করবে কিনা
তা এখনই বলা না গেলেও সিঁদুরে মেঘ দেখছেন কিন্তু অনেকেই। তার মানে বুঝতে পারছেন পৃথিবী কিন্তু এই সময় টালমাটাল। অন্যদিকে একটা খবর দিয়ে শেষ করি। কেরালা, আমাদের যে ভারতের একেবারে দক্ষিণের একটি রাজ্য, সেই কেরালা বরাবরই সিপিএম শাসিত এবং কিছু কিছু সময় সেখানে কংগ্রেসও এসছে। মূল আর কি দুটো দল সেখানে, বামফ্রন্ট এবং কংগ্রেস। তবে ইদানিং সেখানে বিজেপিও কিন্তু খাপ খুলছে, বিরোধী হিসাবে উঠে আসছে। আর আজ নরেন্দ্র মোদীর সেখানে ছিল একটি মিটিং, আর সেখানে নরেন্দ্র মোদী যখন রাস্তা দিয়ে যাচ্ছেন তিরুবনন্তপুরমের, সেখানে অদ্ভুত সুন্দর বা অন্য রকম একটা ছবি লক্ষ্য করা গেল। প্রচুর মানুষ বিজেপির পতাকা হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন। সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। নরেন্দ্র মোদীও হাত নাড়িয়ে কিন্তু অভিভূত। কেরালাতে বিজেপি বা বিজেপির একজন নেতা এইভাবে ওয়েলকাম হবেন, এটাও কিন্তু একটা ভালো দিক বিজেপির জন্য। যদিও অনেকে বলবেন প্রধানমন্ত্রী এসছেন তাই দেখতে গেছেন, হ্যাঁ এখানেও একটা বড় ব্যাপার, প্রধানমন্ত্রী এসছেন, কিন্তু ম্যাক্সিমাম লোকের হাতে বিজেপির পতাকা ছিল, এটাও নিশ্চয়ই আপনারা খেয়াল করতে পারছেন। তাই আগামী দিনে কেরালার দিকে কিন্তু বিজেপি নজর রাখছে আর বড় ঘাঁটি হয়ে উঠতে চলেছে। আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের কি হয় সেটাও নজরে থাকছে প্রত্যেকের। তো এই ছিল এই সময়কার খবরাখবর। আশা করি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগলো।